হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 20 ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, 32/8 × 3, এটা একটা সরল অঙ্ক দিয়েছে। তো সরল অঙ্কে সবার প্রথমে কার কাজ হবে? এখানে কোনো ব্র্যাকেট নেই, মানে আগে ভাগের কাজটুকু হবে। তাহলে কি রয়েছে? 32/8। এই কাজটা করলে কত হয়? 32কে 8 দিয়ে ভাগ করলে হয় 4। তারপরে কি থাকছে? 4 × 3 থাকছে। 4 × 3 এর কাজ করলে কত হয়? 12। আর এখানে দেখো -3 × 4, তাহলে 12 - 3 × 4 করলেও 12। তা 12 - 12 করলে কত হয়ে যায়? সেটা হয়ে যাবে 0, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনের খরচ বিজ্ঞাপনের সময়ের সাথে সরলভেদে আছে। সরলভেদে মানে কি? মানে বিজ্ঞাপনের খরচ যত বেশি হবে, আচ্ছা, বিজ্ঞাপনের সময় যত বেশি হবে তাহলে তার খরচ তত বেশি লাগবে। তো এইরকম রয়েছে, যদি 20 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য খরচ 1,25,000 টাকা হয়, তাহলে 25 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য খরচ কত টাকা হবে? দেখো, এখানে সামনের লেখাটা কোনো সেরকম কিছু মানে দাঁড়াচ্ছে না। এখানে সেই লেখাটা অনুযায়ী কাজ হবে না, কারণ এখানে সরল ভেদে রয়েছে, তো মানে এটা বাড়লে ওটাও ঠিক একই অনুপাতে বাড়বে। তাহলে দেখো, তাহলে এখানে যদি আমি ঐকিক নিয়মে করি, কি বলেছে? 20 সেকেন্ডের জন্য খরচ হয় হচ্ছে 1,25,000 টাকা। তাহলে 1 সেকেন্ডের জন্য খরচ কত হবে? 1,25,000 টাকা ডিভাইডেড বাই 20। আমাকে বের করতে বলেছে 25 সেকেন্ডের জন্য কত খরচ হবে। তাহলে 25 সেকেন্ডের জন্য কত খরচ হবে? এইটা ইন্টু 25। আচ্ছা আচ্ছা, 20 আর 25 কে আমি কাটি 5 দিয়ে, তাহলে এখানে হবে 4, এখানে হবে 5। আর 4 দিয়ে উপরটাকে কাটলে হবে কত? 3। 5 এর মধ্যে একবার যাবে, 1 শূন্য মানে 2, 2 শূন্য মানে 5 শূন্য। এবার গুণ করে দিই, 5 শূন্য শূন্য, 5 5 25 এর 5, হাতে 2, 5 দুগুণে 10 দিয়ে 12 2, হাতে 1, 5 একে 5 রেখে 6, 3 5 15, মানে 1,56,250 টাকা, মানে অপশন বি। তাহলে 25 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য খরচ হবে 1,56,250 টাকা। তারপরে কি বলছে দেখো, 42, 36, 312 ও 126 এর লসাগু কত? আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করো, 42, আচ্ছা 36 কে যদি খেয়াল করো, 36 কে ভাঙলে কি হয়? 4 × 9। তার মানে 36 তো 9 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু কি হবে? 9 এর গুণিতক বা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আমি এগুলোকে দেখি। আচ্ছা দেখো, 36 আবার জোড় সংখ্যা, তাহলে এদের লসাগু নিশ্চয়ই জোড় সংখ্যা হতে হবে। তা প্রথমটা দেখো জোড় সংখ্যা না, 7 রয়েছে শেষে, তাহলে এটা তো কোনোদিন এদের লসাগু হতেই পারে না। আচ্ছা, তো পরেরটা দেখি, পরেরটা জোড় সংখ্যা দিয়েছে, দেখি এদের এই সংখ্যাটা 6616 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা। আমি কি করে বুঝবো? এর অঙ্কগুলো যোগ করব। অঙ্কগুলো যোগ করলে কত? 6 আর 6 12, 12 আর 1 13, 13 হচ্ছে 19। তা 19 তো 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটাও হবে না। তারপরেরটাকে দেখি, 6 আর 5 যোগ করলে 11, 11 5 16, 16 2 18, 18 তো 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে এইটা এদের লসাগু হলেও হতে পারে। আমি লাস্টেরটাকে দেখে নিই, লাস্টেরটা কত? 6 আর 5 11, 11 দিয়ে 13, তো 13 তো 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও হবে না। তাহলে এদের লসাগু কোনটা হবে? 6 5 5 2। বাকি তোমরা করে দেখতে পারো, করে দেখার থেকে এখানে এই অপশন ধরে করাই সব থেকে ভালো, সব থেকে টাইম কম লাগবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি দোকানে জিনিস কিনলে এমন ভাবে ছাড় দেওয়া হয় যে 1,000 টাকা থেকে 5,000 টাকার মধ্যে জিনিস কিনলে 10% ছাড় দেওয়া হয়, আর যদি 5,000 টাকার থেকে বেশি জিনিস কিনলে 20% ছাড় দেওয়া হয়। যদি একজন ক্রেতা 6,000 টাকার জিনিস কিনে, তাহলে সে কত টাকা ছাড় পাবে? তাহলে দেখো, বলেছে 1,000 থেকে 5,000 টাকার জিনিস কিনলে 10% ছাড় দিচ্ছে, আর 5,000 এর উপরে কিনলে 20% ছাড় দিচ্ছে। তো একজন ক্রেতা 6,000 টাকার জিনিস কিনেছে, তার মানে সে কত পার্সেন্ট ছাড় পাবে? 6,000 টাকার জিনিস কি 5,000 টাকার থেকে বেশি টাকার জিনিস কিনেছে, তার মানে সে 20% ছাড় পাবে। তাহলে সে কত টাকা ছাড় পাবে? মানে 6,000 টাকার উপরে 20% ছাড় পাবে। তাহলে কত ছাড় পাবে? 6,000 ইন্টু 20%, মানে 20/100। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 6 দিয়ে 12 কে গুণ করলে, এই 6 দিয়ে 2 কে গুণ করলে 12, আর দুটো শূন্য, মানে কত টাকা ছাড় পাবে? 1,200 টাকা ছাড় পাবে, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 35% ও 45% কম। তার মানে কি? তার মানে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে 35% কম, আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে 45% কম। আচ্ছা, আমি ধরছি তৃতীয় সংখ্যাটার থেকে যেহেতু কম বলেছে, আমি ধরছি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100। তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যাটা হবে কি? তৃতীয় সংখ্যার থেকে 35% কম। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথম সংখ্যা তাহলে কত? 100 তে 35 কম, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 100 - 35, মানে কত হলো? 65। আর দ্বিতীয় সংখ্যাটা কি? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যার থেকে 45% কম, তার মানে 100 থেকে 45 কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 100 - 45 সমান সমান কত হয়? 55 হয়। কি বের করতে বলেছে? বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। দ্বিতীয় সংখ্যা মানে কোনটা? 55টা। সেটা কার? প্রথম সংখ্যার, মানে 65-র।
তাহলে 55 65 কত শতাংশ কি করে বের করে, যেই সংখ্যাটা মানে দ্বিতীয় সংখ্যাটা বলেছিল 55 সেটা উপরে বসবে, ডিভাইডেড বাই যার থেকে বা প্রথম সংখ্যার থেকে মানে 65 কত শতাংশ বলেছে মানে ইনটু 100%। আচ্ছা 65 আর 55 কে যদি 5 দিয়ে কাটি হয় 13, উপরে হয় 11। তাহলে এ যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 1100/13। 1100 কে যদি 13 দিয়ে ভাগ করি, প্রথমে দেখো 8 বার যাবে, 8 বার দিলে হয় 104, তাহলে হচ্ছে 6 শূন্য মানে 4 বার যাবে 52। আচ্ছা 84 দিয়ে দেখো একটা অপশন রয়েছে মানে এটাই হবে, বা এখানে দেখো পুরোটা করেই দিই, তাহলে 84 পূর্ণ 8/13 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা যদি বলতো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে কি হতো, প্রথম সংখ্যাটা মানে 65 সেটা ডিভাইডেড বাই দ্বিতীয় সংখ্যাটির মানে 55 ইন্টু 100, এইভাবে হতো। তারপরেরটা কি বলছে দেখো, বীরের কাছে 1617 টাকা আছে, সে এই টাকা তার দুই ছেলে নিতিন ও প্রবীণের মধ্যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখলো যে নিতিন ও প্রবীণ যথাক্রমে 16 ও 17 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে বীর নিতিনের নামে কত টাকা রেখেছিল। আচ্ছা টোটাল আছে কত, 1617 টাকা, এর মধ্যে কিছু টাকা নিতিনের নামে রেখেছে আর বাকি টাকাটা প্রবীণের নামে রেখেছে। আমি ধরছি নিতিনের নামে রেখেছে হচ্ছে এক্স টাকা, তাহলে বাকি টাকা থাকলো কত, 1617 টোটাল ছিল, তার মধ্যে এক্স টাকা যদি নিতিনের নামে রাখে তাহলে প্রবীণের নামে কত রেখেছে, 1617 মাইনাস এক্স টাকা। আচ্ছা এবার কি বলছে, সেই টাকা তার দুই ছেলে এদের মধ্যে এমন ভাবে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখলো যে নিতিন ও প্রবীণ 16 ও 17 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে। মানে কি, মানে নিতিন 16 বছর পর ব্যাংক থেকে যেই টাকাটা পাবে, প্রবীণ 17 বছর পর ব্যাংক থেকে সেই একই টাকা পাবে। তার মানে কি, তার মানে নিতিনের 16 বছর পর সুদাসুলটা আর প্রবীণের 17 বছর পর সুদাসুলটা সমান হবে। ঠিক আছে, তাহলে নিতিন রেখেছে এক্স টাকা, তাহলে এক্স টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 16 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে বা সুদাসুলটা কত হবে, এক্স ইন্টু আসল ইন্টু 1 প্লাস 10% চক্রবৃদ্ধি সুদের হার মানে 10/100। আর পাওয়ারে কি বসে, পাওয়ারের সময়টা বসে, নিতিনের ক্ষেত্রে সময়টা হচ্ছে 16 মানে পাওয়ারে 16। এটা কার সাথে সমান হবে, প্রবীণের 17 বছরের সুদাসুলের সাথে। প্রবীণ কত টাকা রেখেছে প্রবীণের নামে, 1617 মাইনাস এক্স টাকা, তাহলে হবে 1617 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস r/100, আর এর মানে এখানে 10/100। আর পাওয়ারে কত বসবে, প্রবীণের নামে 17 বছর পর পাচ্ছে, তার মানে পাওয়ারে 17 বসবে। আচ্ছা এক্স গুলোকে যদি বাপাশে আনি আর সংখ্যাগুলো, আচ্ছা এখানে দেখো এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, তাহলে এটা কি হয়, এক্স ইন্টু 1 প্লাস 1 এর 10 মানে আমি লিখতে পারি 11/10 হোল টু দি পাওয়ার 16। এখানে একই রকম করে 1617 মাইনাস এক্স, আর এখানে হবে 11/10 হোল টু দি পাওয়ার 17। এবার আমি এক্স গুলোকে বাপাশে আনতে চাই, তাহলে এক্স ডিভাইডেড বাই কি হবে, 1617 মাইনাস এক্স, আর এইদিকে কি হবে 11/10 হোল টু দি পাওয়ার 17 বাই 11/10 হোল টু দি পাওয়ার 16। দেখো 11/10 মানে যদি এক্স হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 17 বাই এক্স টু দি পাওয়ার 16 যদি হতো, আমি কি করতাম, পাওয়ার গুলোর বিয়োগ হয়ে যেত, মানে এক্স টু দি পাওয়ার 17 মাইনাস 16 হতো, মানে এক্স হতো। তাহলে এক্ষেত্রেও দেখো 11/10 হোল টু দি পাওয়ার 17 বাই 11/10 হোল টু দি পাওয়ার 16, তাহলে কি হবে 11/10 হোল টু দি পাওয়ার 17 মাইনাস 16 হবে। তার মানে কি, তার মানে এটা সমান সমান হবে হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার 1 মানে 11/10। এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, 10x সমান সমান হবে 11 গুণ 1617 মাইনাস 11x। এবার x গুলোকে যদি বাপাশে নিই তাহলে কি হবে, 10x প্লাস 11x মানে 21x, সেটা সমান সমান কি হবে 11 ইন্টু 1617। আচ্ছা 21 দিয়ে যদি আমি 1617 কাটি, আমি যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হয় 7, আর 1617 কে 3 দিয়ে কাটলে 5 বার যাবে, 1 1 3 বার যাবে, 2 7 মানে 9। আচ্ছা এটাকে 7 দিয়ে কাটাকুটি যাবে, 7 দিয়ে কাটলে কত হয়, 7 7 49, 4 9 7 7 49, তাহলে কত বেরোলো x এর মান, 11 গুণ 77, 11 দিয়ে গুণ করলে কত হয়, 7 11 এবং 77 এর 7 হাতে 7, 7 11 এবং 77 এর সাথে 84, মানে x এর মান কত বেরোলো 847। আমাকে কি বার করতে বলেছে, বীর নিতিনের নামে কত টাকা রেখেছিল। আমি ধরছি নিতিনের নামে x টাকা রেখেছিল, তাহলে বীর নিতিনের নামে কত টাকা রেখেছিল, 847 টাকা রেখেছিল, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 7 সেমি ভূমির ব্যাসার্ধ ও 10.2 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন কত ঘন সেমি। আচ্ছা চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে পায়ের মান তোমরা সবাই জানো, পায়ের মান কত 22/7, আর এর মান কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধটা, আর এইচটা হচ্ছে উচ্চতা, চোঙটির উচ্চতা। তাই এখানে দেখো সব বলে দিয়েছে, তাহলে আয়তন কত হবে, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান দেখো বলে দিয়েছে 7 সেমি ভূমির ব্যাসার্ধ মানে 7 স্কোয়ার মানে 7 গুণ 7 লিখতে পারি, ইন্টু এইচ উচ্চতা কত বলেছে 10.2, তাহলে আমি এইচ এর জায়গায় 10.2 লিখতে পারি। এত ঘন সেমি হবে, আয়তনের একক হচ্ছে ঘন, ঘন সেমি। আচ্ছা এখান থেকে একটা পয়েন্ট আছে, এটাকে তুললে নিচেই 10 আসে,
একটার সাথে কেটে দিলাম, তাহলে উপরে উপরে যদি আমি গুণ করি কত আসে দেখো, 27 আর 7 গুণ করলে হয়, এই সরি 22 আর 7 গুণ করলে 154 গুণ 102, এটা গুণ করে দিই, গুণ করলে কত, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 2 1 2 এর 3, গুণ 4 0 0 5 0 0 0, গুণ 4 1 4, 5 1 5 1, তাহলে কত হচ্ছে 8 0 3 4 7 5 1, এটা ডিভাইডেড বাই 10 ছিল, তাহলে এটা ডিভাইডেড বাই 10 করলে কি হয়, পয়েন্ট এক ঘর সরে যাবে, মানে পয়েন্ট এখানে হবে 1 5 7 0, পয়েন্ট 8 হবে চৌংটির আয়তন, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রামের দুজন নাতির নাম অমিত গোপাল, অমিত গোপালের বয়স যতক্ষণে 11 বছর ও 12 বছর, রাম তার কাছে থাকা টাকা অমিত গোপালের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখলো যে যখন তাদের বয়স 23 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। যদি রামের কাছে মোট 23,100 টাকা থাকে তাহলে রাম গোপালের নামে কত টাকা রেখেছিল। এটাও দেখো ঠিক একটু আগেই করলাম সেম অঙ্কটা, তাহলে দেখো এক্ষেত্রে একটুখানি খালি চেঞ্জ করে দিয়েছে। কি বলছে দেখো, রামের কাছে মোট 23,100 টাকা আছে রাম গোপালের নামে। আচ্ছা প্রথমে কার নাম আছে, প্রথমে অমিতের নাম আছে, তো আমি ধরছি রাম অমিতকে দেবে x টাকা আর গোপালকে দেবে বাকি টাকাটা, তাহলে রাম অমিতকে দেবে x টাকা, তাহলে গোপালকে কত টাকা দেবে, গোপালকে টোটাল আছে 23,100 টাকা, তো অমিতকে যদি x টাকা দেয় তাহলে গোপালকে বাকি টাকাটা দেবে, তার মানে গোপালকে কত দেবে, 23,100 মাইনাস x টাকা। আচ্ছা এবার কি বলছে দেখো, অমিত ও গোপালের বয়স যথাক্রমে 11 বছর ও 12 বছর, তাহলে অমিতের বয়স 11 বছর, গোপালের বয়স 12 বছর। তারা টাকাটা পাবে কত বছর হলে, 23 বছর যখন তাদের বয়স হবে তখন তারা টাকাটা পাবে। তার মানে দেখো অমিতের তো এখন বয়স 11 বছর, তাহলে অমিতের টাকাটা কত বছর খাটবে, 11 বছর থেকে 23 বছর অবধি, মানে অমিতের টাকা খাটবে 12 বছর। একই রকম করে গোপালের এখন বয়স 12 বছর, গোপাল টাকাটা পাবে 23 বছর হলে, তাহলে গোপালের টাকাটা কত বছর খাটবে, 23 মাইনাস 12 মানে 11 বছর খাটবে। তাহলে তাতে তাদের ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে, তার মানে অমিতের x টাকার 12 বছরের সুদ আসল আর গোপালের এই 23,100 মাইনাস x টাকার 11 বছরের সুদ আসলটা কি হবে, সমান হয়ে যাবে। আচ্ছা তাহলে অমিতের টাকার 12 বছরের সুদ আসল সেটা কি হবে, সেটা বের করে আগেরটার মতো করি, তাহলে x ইন্টু 1 প্লাস r বাই 100, r এর মানে এখানে 10%, মানে 10 বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে, হোল টু দি পাওয়ার 12 হবে। এটা সমান সমান গোপালের টাকার 11 বছরের সুদ আসল, তার মানে গোপালের টাকাটা কত ছিল, 23,100 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে, হোল টু দি পাওয়ার গোপালের টাকা 11 বছর খাটছে মানে হোল টু দি পাওয়ার 11 হবে। যেটা ঠিক একই রকম করে 0 0 0 0 যদি আমি কেটে দিই তাহলে কত হচ্ছে আমার, x ইন্টু 11 বাই 10 হোল টু দি পাওয়ার 12 সমান সমান 23,100 মাইনাস এক্স ইন্টু 11 বাই 10 হোল টু দি পাওয়ার 11। আচ্ছা এক্স গুলোকে বাপাশে আনি, তাহলে এক্স বাই 23,100 মাইনাস এক্স সমান সমান কি হয়ে যাবে, 11 বাই 10 হোল টু দি পাওয়ার 11 বাই 11 বাই 10 হোল টু দি পাওয়ার 12। আচ্ছা 11 বাই 10 হোল টু দি পাওয়ার 11 বাই 11 বাই 10 হোল টু দি পাওয়ার 12, এটাকে যদি আমি উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করি তাহলে কি হয়ে যায়, তাহলে হয় হচ্ছে 11 বাই 10 হোল টু দি পাওয়ার -1। আচ্ছা হোল টু দি পাওয়ার -1 মানে আমি কি লিখতে পারি, মানে এটাকে উল্টে দিতে পারি, মানে হয় 1 বাই 11 বাই 10 অথবা 10 বাই 11, মানে কি হয় 1 বাই, মানে x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই x, তাহলে এটা 11 বাই 10 হোল টু দি পাওয়ার -1 মানে 1 বাই 11 বাই 10, তার মানে কত, তার মানে হচ্ছে 10 বাই 11। আচ্ছা এটাকে তাহলে আমি আলাদা করে লিখছি, তাহলে x বাই 23,100 মাইনাস x সমান সমান কি হবে, 10 বাই 11 হবে, কোনাকুনি গুণ করি তাহলে 11x সমান সমান 23,100 সাথে 10 গুণ করলে হবে 23,000, একের পরে তিনটে শূন্য মাইনাস 10x, x গুলোকে বাপাশে আনলে হয় 11x আর 10x যোগ করলে হয় 21x সমান সমান 231 0 0 0, 21 দিয়ে যদি আমি এটাকে কাটি প্রথমে একবার যাবে তারপর আবার একবার যাবে 0 0 0, তাহলে x এর মান বেরোলো কত, 11,000। আমাকে কার মান বের করতে বলেছে, রাম গোপালের নামে কত টাকা রেখেছিল, তাহলে গোপালের নামে কত টাকা রেখেছিল 23,100 মাইনাস x, তার মানে কত 23,100 মাইনাস 11,000 কত হয় 0 0 1 2 1, মানে 12,100 টাকা। রাম গোপালের নামে কত টাকা রেখেছিল, 12,100 টাকা। তারপরটা কি বলছে দেখো, একটি বাস 30 কিমি দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে, পরে এই দূরত্বের দ্বিগুণ দূরত্ব 60 মিনিটে অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথে বাসটির গড় দূরত্ব কত কিমি পার ঘন্টা। আচ্ছা 30 কিমি দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে, তো 45 মিনিটটাকে আমি কি করব, আমি যদি ঘন্টায় নিই 45 মিনিট মানে কত ঘন্টা, মিনিট থেকে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, মানে 45 বাই 60 ঘন্টা, তার মানে কাটাকুটি করলে হয় 15 দিয়ে কাটলে হয় উপরে হয় 3 নিচে হয় 4, মানে 3 এর 4 ঘন্টা। আর তারপরে কি আছে, তারপরে আছে দেখো 60 মিনিট, 60 মিনিট মানে কত ঘন্টা, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, জানি আমরা এটা। আচ্ছা তাহলে দেখো, তার মানে কি বলছে, একটি বাস 30 কিমি দূরত্ব 45 মিনিট অতিক্রম করে, তার মানে
30 কিমি দূরত্ব অতিক্রম করে কত ঘন্টায়? 3/4 ঘন্টায়। তারপরে কি করছে, পরে ওই দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে 30 কিমি দূরত্বের দ্বিগুণ দূরত্ব, তো 30 কিমি দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে কত? 30 গুণ 2 কিমি মানে 60 কিমি দূরত্ব। 60 কিমি দূরত্ব অতিক্রম করে কতক্ষণে? 60 মিনিটে, মানে কত ঘন্টায়? 1 ঘন্টায়। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? সমগ্র যাত্রাপথে বাসটির গড় দূরত্ব। তাহলে গড় দূরত্ব কি করে বের করে? ও গড় দূরত্ব না, সরি সরি সরি, এটা গড় দ্রুতি হবে, গড় দ্রুতি বা গড় গতিবেগ। তাহলে সমগ্র যাত্রাপথে বাসটির গড় দ্রুতি বা গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? গড় গতিবেগ সমান সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট দূরত্ব কত গেছে? কত কত কিমি? 30 কিমি আর 60 কিমি, মানে কত কিমি হলো? 30 যোগ 60। আর মোট সময় কত? মোট সময় হচ্ছে 3/4 ঘন্টা আর 1 ঘন্টা, মানে 3/4 যোগ 1, এত কিমি পার ঘন্টা হবে একক। আচ্ছা, তো আমার 30 যোগ 60 করলে কত? 90। আর 3/4 যোগ 1 3/4 যোগ 1 করলে হয় 7/4। তাহলে সমান সমান এখানে এটাকে উল্টে দিলে হয় 90 গুণ 4/7। তার মানে কত হচ্ছে? 360/7। এটাকে যদি আমি ভাগ করি তাহলে প্রথমে 5 বার যাবে, তারপরে 1 শূন্য মানে 1 বার যাবে পয়েন্ট, তারপরে 3 শূন্য মানে 4 বার যাবে, তারপরে আরো 2 শূন্য মানে ওই 2 বার দিয়ে 29 এরকম সামথিং, মানে অ্যাপ্রক্সিমেটলি 51.43 লেখা যায়। দেখো অপশনে আমার 51.43 আছে, তার মানে এইটাই আমার উত্তর হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, 40, 20, 195, 160। দেখো এখানে 40, 20, 160 এরা সবাই 10-এর গুণিতক, মানে 10 দ্বারা বিভাজ্য, তাহলে এদের লসাগুটা নিশ্চয়ই 10-এর গুণিতক হতেই হবে। তো 10-এর গুণিতক দেখো এই 4টে অপশনের মধ্যে খালি একটা অপশনই রয়েছে, বাকি সবার শেষে 9 রয়েছে, 9 তো 10-এর গুণিতক হবে না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে খালি 6, 2, 4, 0 এটাই রয়েছে, তার মানে এটাই হবে। তারপরেরটা কি বলছে দেখো, মুকুন্দ, সচিন ও চেতনের গড় ওজন 46 কেজি। তাহলে মুকুন্দ ও সচিনের গড় ওজন 39 কেজি এবং সচিন ও চেতনের গড় ওজন 45 কেজি হলে সচিনের ওজন কত কেজি? আচ্ছা, তিনজনের ওজনের গড় বলেছে, তাহলে মুকুন্দ, সচিন আর চেতন, এদের তিনজনের ওজনের সমষ্টি কত হবে? তিনজনের গড় 46, তাহলে তিনজনের সমষ্টি কত? 46 ইন্টু 3 করলে কত হয়? 138 কেজি। আর কার বলেছে? মুকুন্দ আর সচিনের গড় ওজন। মুকুন্দ আর সচিনের গড় ওজন বলেছে 39, তাহলে মুকুন্দ আর সচিনের ওজনের সমষ্টি কত? দুজনের গড় 39 বলেছে, তাহলে দুজনের সমষ্টি কত হবে? 39 গুণ 2 মানে 78। আচ্ছা, মুকুন্দ, সচিন আর চেতনের থেকে যদি মুকুন্দ আর সচিনকে বাদ দেওয়া হয়, তাহলে দেখো কার ওজন পড়ে থাকে? চেতনের ওজন পড়ে থাকে। তাহলে চেতনের ওজন কত হবে? তিনজনের সমষ্টি থেকে দুজনের সমষ্টিটা বাদ দেবো, মানে 138 মাইনাস 78 করলে কত হয়? 60 হয়। আবার কি বলেছে দেখো, সচিন ও চেতনের গড় ওজন 45 কেজি। তাহলে সচিন আর চেতনের ওজনের সমষ্টি কি? দুজনের গড় 45, তাহলে দুজনের ওজনের সমষ্টি কত? 45 গুণ 2 মানে 90। তাহলে সচিন আর চেতনের ওজন থেকে যদি আমি চেতনের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে কার ওজন পড়ে থাকে? সচিনের ওজন পড়ে থাকে। তাহলে সচিনের ওজন কি হবে? ওদের দুজনের ওজন থেকে চেতনের ওজন বাদ দেবো, মানে 90 থেকে 60 বাদ দেবো, তাহলে সচিনের ওজন কত? 90 মানে 60 করলে হয় 30 কেজি, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, কাঞ্চন একটি আংটি কিনে সেটি 5% লাভে মোহনকে বিক্রি করে। মোহন আবার কি করে? সেটি প্রমোদকে 25% ক্ষতিতে বিক্রি করে। যদি প্রমোদ 3,150 টাকা দিয়ে সেটি কিনে থাকে, মানে আংটিটি কিনে থাকে, তাহলে কাঞ্চন আংটিটি কত টাকা দিয়ে কিনেছিল? সবার প্রথমে কাঞ্চন কিনেছিল, আমি ধরছি কাঞ্চন এক্স টাকা দিয়ে আংটিটি কিনেছিল। কাঞ্চন এক্স টাকা দিয়ে কিনলো, তারপরে কি করলো? 5% লাভে বিক্রি করলো। তাহলে কাঞ্চনের বিক্রয় মূল্য কত হবে? এক্স এর থেকে এক্সট্রা ক্রয় মূল্য ছিল, তার উপর 5% লাভ করেছে, মানে বিক্রয় মূল্য কি হবে? এক্স ইন্টু 105/100। তাহলে কাঞ্চনের বিক্রয় মূল্যটাই হচ্ছে মোহনের ক্রয় মূল্য, তাহলে মোহনের ক্রয় মূল্য হচ্ছে এইটা। মোহন আবার কি করলো? সেটি প্রমোদকে 25% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে মোহনের বিক্রয় মূল্য কত হবে? এটার উপর আবার 25% ক্ষতি, মানে এটা ইন্টু 25%, যেহেতু ক্ষতি তাই 75/100। তাহলে মোহন প্রমোদকে বিক্রি করলো মোহন, তাহলে প্রমোদকে বিক্রি করলো মানে প্রমোদের ক্রয়, মোহনের বিক্রয় মূল্যটাই হবে প্রমোদের ক্রয় মূল্য, তার মানে এইটাই পুরোটাই হবে প্রমোদের ক্রয় মূল্য। প্রমোদের ক্রয় মূল্য কত আবার বলেছে? 3,150 টাকা দিয়ে কিনেছে, তার মানে এই টাকাটাই সমান সমান হচ্ছে 3,150। আমাকে এক্স এর মানটা বের করতে হবে, কাটাকুটি করি। 25 দিয়ে যদি কাটি তাহলে হয় 4, উপরে হবে 3। আচ্ছা, 100 আর 105 কে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 20, উপরে হবে 21। আচ্ছা, আর কিছু তো কাটছে না। আচ্ছা, 3 এবার যদি ডান পাশে কাটি, 3 দিয়ে যদি 3,150 কে কাটি হবে 1,050। আচ্ছা, 21 দিয়ে যদি 21 কে দেখো 5 দিয়ে গুণ করলে 105 হয়, মানে 50 হবে। তাহলে এক্স এর মান কি থাকছে? 50 গুণ 20 গুণ 4, তার মানে কত হয়? 5 দুগুণে 10, 4 10 40, তারপরে দুটো শূন্য, মানে 4,000 টাকা। তাহলে কাঞ্চন আংটিটি কত টাকা দিয়ে কিনেছিল? 4,000 টাকা দিয়ে কিনেছিল। তারপরেরটা
কি বলছে দেখ, একটি নল 36 মিনিটে একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে পারে, আরেকটি নল 48 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, কিন্তু তৃতীয় একটি নল 18 মিনিটে ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি প্রথম নল দুটি 16 মিনিট খোলা রাখার পর তৃতীয়, আচ্ছা এখানে একটা জিনিস আমার লেখা হয়নি, এখানে বলতে হবে যে ট্যাঙ্কটি খালি থাকা ছিল, সবার প্রথমে ট্যাঙ্কটি খালি ছিল। তারপরে পড়ো, যদি প্রথম নল দুটি 16 মিনিট খুলে রাখার পর তৃতীয় নলটিকেও খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি খালি হতে কত মিনিট সময় লাগবে? আচ্ছা দেখো, এরম টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করি, কে কত মিনিটে ভর্তি করছে সেগুলো আমরা প্রথমে লিখি। প্রথম নলটা ভর্তি করছে 36 মিনিটে, তাহলে প্রথম নল কি করছে, ভর্তি করছে 36 মিনিটে। দ্বিতীয় নল কি করছে, দ্বিতীয় নলও ভর্তি করছে কত মিনিটে, 48 মিনিটে। আর তৃতীয় নলটা কি করছে, খালি করছে, তৃতীয় নলটা কি করছে, খালি করছে কত মিনিটে, 18 মিনিটে। তাহলে এই তিনটে নল মিলে পুরো ট্যাঙ্কটা ভর্তি বা খালি করছে। তাহলে পুরো ট্যাঙ্কটা ভরা বা খালিটা মানে কতটা কাজ হবে, সেটা হবে এই 36, 48 আর 18 লসাগু। তার মানে কত হয় সেটা, এদের লসাগু যত হবে তত, মানে এদের লসাগু কত, 36, 48 আর 18, এদের লসাগু করলে দেখবো হবে হচ্ছে, আচ্ছা এটা করে দেখ, এটা হবে 144। হ্যাঁ আচ্ছা, তার মানে আমি ধরতে পারি যে ট্যাঙ্কটিতে টোটাল জল ধরে 144 লিটার। অতএব ট্যাঙ্কটিকে ভরতে গেলেও টোটাল জল ভরতে হবে 144 লিটার, অথবা খালি করতে গেলেও টোটাল খালি করতে হবে 144 লিটার। তাহলে দেখো, প্রথম নলটা 36 মিনিটে ভরে হচ্ছে, প্রথম নলটা তো ভরে 36 মিনিটে ভরে হচ্ছে 144 লিটার। তাহলে প্রথম নলটা 1 মিনিটে কতটা ভরে, আচ্ছা ভরাটাকে আমি প্লাস লিখছি, 1 মিনিটে কতটা ভরে, 144/36 লিটার, তার মানে কত হয়, প্লাস কাটাকুটি করলে হয় 4। দ্বিতীয় নলটাও ভরছে, তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে কতটা ভরে, প্লাস 48 মিনিটে ভরে 144 লিটার, তাহলে 1 মিনিটে কতটা ভরবে, 144/48 লিটার, মানে হয় +3। তৃতীয় নলটা কি করছে, তৃতীয় নলটা দেখো খালি করছে, তাহলে তৃতীয় নলটা 1 মিনিটে কতটা খালি করবে, তৃতীয় নল 18 মিনিটে খালি করছে 144 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে, যেহেতু খালি করবে তাই মাইনাস লিখছি, খালি করবে কত লিটার, 144/18 লিটার, মানে কত হয় এটা, -8 হয়। তাহলে দেখো, প্রথম আর দ্বিতীয় নল ভর্তি করছে আর তৃতীয় নলটা খালি করছে। এবার কি বলেছে দেখো, যদি প্রথম নল দুটি 16 মিনিট করে খোলা রাখা হয়, তাহলে প্রথম নল দুটো 16 মিনিট করে খোলা রাখছে, মানে প্রথম আর দ্বিতীয় নল। তাহলে প্রথম নলটা 1 মিনিটে ভর্তি করছে 4 লিটার, এটা দ্বিতীয় নলটা 1 মিনিটে ভর্তি করছে 3 লিটার। তাহলে প্রথম আর দ্বিতীয় নল মিলে 1 মিনিটে কতটা ভর্তি করছে, 4 লিটার আর 3 লিটার, মানে 7 লিটার। এরা দেখো, এই নল দুটো 16 মিনিট খোলা হয়েছে, তাহলে প্রথম আর দ্বিতীয় নল মিলে 1 মিনিটে ভর্তি করছে 7 লিটার। তাহলে প্রথম আর দ্বিতীয় নল মিলে 16 মিনিটে কতটা ভর্তি করবে, 16 গুণ 7, 1 মিনিটে যদি 7 লিটার ভর্তি করে দুজন মিলে, দুটো নল মিলে, তাহলে দুটো নল মিলে 16 মিনিটে ভর্তি করবে 16 গুণ 7, করলে কত হয়, 112 লিটার। তাহলে দেখো, তাহলে প্রথম আর দ্বিতীয় নল 16 মিনিটে ভর্তি করে ফেলেছে 112 লিটার। তারপরে কি করলো, তারপরে তৃতীয় নলটিকেও খুলে দেওয়া হয়। মানে এখন এই 16 মিনিট পর থেকে কি কেস হলো, মানে প্রথম দুটো নল যেরকম খালি ভর্তি করছিল করবেই, সাথে আরো কি যুক্ত হলো, সাথে আরো তৃতীয় নলটাও যুক্ত হলো, তৃতীয় নলটা কি করতে থাকবে, খালি করতে থাকবে। আচ্ছা, তিনটে নল যখন একসাথে চলে তখন কি হয়, প্রথম নলটা 1 মিনিটে ভর্তি করে 4 লিটার, দ্বিতীয় নলটা 1 মিনিটে ভর্তি করে 3 লিটার, কিন্তু তৃতীয় নলটা 1 মিনিটে খালি করে 8 লিটার। তাহলে কি হচ্ছে, এরা দুজন মিলে ভর্তি করছে 7 লিটার, আর তৃতীয় নলটা খালি করছে 8 লিটার। তাহলে তিনজন যখন একসাথে হচ্ছে, যখন প্রথম দ্বিতীয় আর তৃতীয় এরা তিনজন মিলে 1 মিনিটে কি করছে, 1 লিটার খালি করছে, মানে -1 করছে, 1 লিটার খালি করছে। আমার 16 মিনিটে ভর্তি হয়ে গেছিল 112 লিটার, তারপরে তিনটে নল যখন একসাথে চলছে তখন প্রতি মিনিটে 1 লিটার করে খালি হচ্ছে, তাহলে টোটাল খালি করতে হবে কত লিটার, 112 লিটার। তাহলে 1 মিনিটে 1 লিটার করে খালি হলে 112 লিটার খালি হতে কত মিনিট লাগবে, নিশ্চয়ই 112 মিনিটই লাগবে। তাহলে ট্যাঙ্কটি খালি হতে কত মিনিট সময় লাগবে, ট্যাঙ্কটি খালি হতে 112 মিনিট সময় লাগবে, মানে অপশন বি হবে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, 5.76 ও 0.88 এর মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতির ফর্মুলা আছে, মধ্য সমানুপাতির ফর্মুলা কি, √ যেই সংখ্যা দুটোর করেছে তাদের গুণফল, মানে 5.76 ইন্টু 0.88। আচ্ছা আমি যদি পয়েন্ট গুলো তুলি, তাহলে 5.76 এর মানে দুটো শূন্য আসবে, 0.88 এর তুললে দুটো শূন্য আসবে। তাহলে দেখো, 576 এর রুট করলে হয় কত, 24, ইন্টু 88 রুট। আচ্ছা 88 কে যদি আমি ভাঙি, 9 দিয়ে যাবে, 9 দিয়ে করলে হয় 81, তারপরে 7, 9 ডবল হচ্ছে 18,
আর যাবে না এখানে, তাহলে পয়েন্ট নিয়ে এখানে তাহলে দুটো শূন্য নিই। তাহলে 18কে যদি আমি 3 দিয়ে দিই, 4 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি এখানে গুণ করি, 3 তিরিকে 9, 3 আটে 24, 4 হাতে 2, 3 একে 3 দিয়ে 5, মানে হচ্ছে 1, 4 একে 5, 5, 5 একে 6, 1। তারপরে পয়েন্টের জন্য দুটো শূন্য হবে, আর এখানে হবে 93 এর ডবল মানে 186। 186 পরে আচ্ছা 9.4 দিলেও বেশি হয়ে যাচ্ছে, এটা মোটামুটি আমি 9.4 এর কাছাকাছি ধরবো। না, 1 আর 6 তো, এটা তাহলে 18, 156, 18কে হচ্ছে 7 দিয়ে, 7 দিয়ে যদি দিই কত হয়, 7 7 49, 9, 7 7 49, 9 হাতে 4, 6 6 নং 54, 7 7 6 7 42, 4 46, 6 হাতে 4, 7 56, 4 60, হাতে 6, 7 1 7 আছে, ওফ সরি সরি সরি, 7 7 49, 9 হাতে 4, 6 7 42, 4 46, 6 হাতে 4, 7 8 56, আর 4 60 0 হাতে 5, 7 1 7 আর 5 12। আরেকবার যেত তো, 8 বার যাবে এখানে, এখানে 8 বার মানে 9.38 হবে। হ্যাঁ, আর করলাম না, আমি ভাঙার দরকার নেই, তাহলে এটার মান কত বলেছে, অ্যাপ্রক্সিমেটলি 9.38 ধরতে পারি। আর নিচে দুটো 100 রুট গুণ ছিল, দুটো 100 রুট গুণ করলে কত হয়, 100 হয়। তাহলে দেখো উপরে যদি আমি গুণ করি কত আসে, 9.38 গুণ যদি 24 করি কত আসতে পারে, 4 8 32, 2 হাতে 3, 3 4 12, 3 15, 5 হাতে 1, 4 9 36, 37 গুণ 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে, যোগ করলে 2, 5 6 11 হাতে 1, 7 8 এর 15, 5 হাতে 1, 8 এর 9 3 12, 2 হাতে 1 2, এটা ডিভাইডেড বাই 100। তার মানে আচ্ছা আগে আরো পয়েন্ট দুঘর ছিল, তার মানে 2.2512 এরকম কিছু একটা আসছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 2.2512 বা অ্যাপ্রক্সিমেটলি 2.25 দেখা একটা অপশন আছে। তো আমার এইটাই উত্তর হবে। তো এটা একটু জটিল টাইপের দিয়েছিল, এরকম দেওয়ার কথা না, কিন্তু তাও দিয়ে দিয়েছে, একটু কঠিন টাইপের দিয়ে দিয়েছে, যাই হোক এটা এই উত্তরটা হবে। তারপরেরটা, বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের 5 বছরের সরল সুদ 177 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা। আমি ধরছি মূলধনের পরিমাণ হচ্ছে x টাকা, তাহলে মূলধন যদি x টাকা হয়, সেক্ষেত্রে সরল সুদের ফর্মুলা কি, PTR বাই 100, তাহলে মূলধন x মানে p এর মান x ইন্টু tt মানে সময় কত, 5 বছরের বলে দিয়েছে মানে ইন্টু 5 ইন্টু আর এর মান কত, সুদের হার মানে 2%, 2/100 সমান সমান কত বলেছে, 177। 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, 2 দিয়ে 20 কে কাটলে হয় 10, মানে x এর মান কত হবে, 177 গুণ 10 মানে 1770, মানে মূলধনের পরিমাণ 1770 টাকা, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, একটি দ্রব্যের মুদ্রিত মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য অপেক্ষা 30% বেশি, দ্রব্যটিকে মুদ্রিত মূল্যের থেকে 10% কম দামে বিক্রি করা হলো, তাহলে লাভের হার কত শতাংশ। কি বলেছে আরেকবার পড়ি, দ্রব্যের মুদ্রিত মূল্যটা কি, ক্রয় মূল্য অপেক্ষা 30% বেশি, তা আমি এখানে ধরবো ক্রয় মূল্যটা হচ্ছে 100, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে মুদ্রিত মূল্য কত হবে, 100 থেকে আরো 30% বেশি, মানে কত, 100 তে 30 বেশি, তাহলে মুদ্রিত মূল্য হচ্ছে 130 টাকা। তারপরে কি বলেছে, মুদ্রিত মূল্যের থেকে 10% কম দামে বিক্রি করেছে, তাহলে কত দামে বিক্রি করেছে, মুদ্রিত মূল্যের থেকে 10%, মানে মুদ্রিত মূল্যের 10% মানে কি, 130 এর 10% করলে কত হয়, এটা হয় 13, তাহলে 130 এর থেকে আরো 13 টাকা কম দামে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত, 130 এর থেকে 13 কম মানে 130 মাইনাস 13 করলে কত, 117, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হলো 117 টাকা, তাহলে কত টাকা লাভ হলো, 17 টাকা লাভ হলো, তাহলে 100 টাকায় 17 টাকা লাভ হলো, মানে কি লাভের হার কত হবে, লাভের হার হবে 17%, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রবি এ শহর থেকে বি শহরে যাচ্ছে, যদি সে তার স্বাভাবিক গতির 2/3 গতিবেগে গাড়ি চালায়, তাহলে সে শহর বিতে 47 মিনিট দেরিতে পৌঁছায়। স্বাভাবিক গতিতে গাড়ি চালালে রবি শহর বিতে কত মিনিট সময়ে পৌঁছাবে। আচ্ছা আমি ধরছি তার স্বাভাবিক গতিবেগটা হচ্ছে x, আর সে যাচ্ছে কোন গতিবেগে, 2/3 গতিবেগে গেলে তার গতিবেগটা কত, 2/3 গতিবেগের ক্ষেত্রে তার গতিবেগটা হচ্ছে তাহলে 2x/3, তাহলে তাদের গতিবেগের অনুপাতটা কত, স্বাভাবিক গতিবেগ আর 2/3 গতিবেগের অনুপাতটা তাহলে কত হচ্ছে, x/2x/3, তার মানে কত, এটা হয় 3x/2x, মানে 3:2। আচ্ছা তাদের দেখো, যদি তাদের গতিবেগের অনুপাত 3:2 হয়, তাহলে তাদের সময়ের অনুপাতটা কি হবে, গতিবেগ যত বাড়বে, গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক দেখো, গতিবেগের সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কারণ কি, কারণ গতিবেগ যত বেশি হবে তত তাদের যেতে সময় কম লাগবে, আর গতিবেগ যত কম হবে তত তাদের যেতে সময় বেশি লাগবে। তাহলে তাদের যদি গতিবেগের অনুপাত 3:2 হয়, তাহলে তাদের স্বাভাবিক গতিবেগে গেলে আর 2/3 গতিবেগে গেলে তাদের সময়ের অনুপাতটা কি হবে,
সময়ের অনুপাতটা কি হবে তাহলে? ঠিক তার উল্টোটা হবে, মানে 2:3 হবে। তার মানে কি? তার মানে যদি স্বাভাবিক গতিবেগে গেলে সময় যদি 2y লাগে, তাহলে 2/3 গতিবেগে গেলে সময় কত লাগবে? 3y লাগবে। আচ্ছা, তাহলে 2/3 গতিবেগে গেলে সময়টা কত বেশি লাগছে? একটাতে লাগছে 2y, একটাতে 3y, তাহলে কত বেশি লাগছে? 3y - 2y, মানে কত? y। এই y এর মানটাই কত বলেছে? 47 মিনিট দেরিতে পৌঁছাবে, মানে 47 মিনিট বেশি লাগে, মানে এই y এর মানটাই হচ্ছে 47। আমাকে কি বার করতে বলেছে? স্বাভাবিক গতিতে গেলে তার বিতে পৌঁছাতে কত মিনিট লাগবে। তাহলে স্বাভাবিক গতিতে পৌঁছাতে তার সময় কত লাগতো? 2y লাগতো। তাহলে কত মিনিট সময় লাগবে? 2 × y এর মান হচ্ছে 47, মানে 47 দুগুণে 94। তাহলে স্বাভাবিক গতিতে গেলে বিতে কত মিনিটে পৌঁছাবে? 94 মিনিটে পৌঁছাবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 80% বৃদ্ধি পেয়েছে। এর জন্য খরচ কেবলমাত্র 17% বাড়াতে হলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? কি বলছে দেখো, পেট্রোলের দাম 80% বৃদ্ধি পেয়েছে। আমি ধরছি আগে পেট্রোলের দাম ছিল 100 টাকা, এখন কি 80% বৃদ্ধি পেয়েছে, মানে এখন দাম কত? 100 টাকায় 80 টাকা বেড়েছে, মানে এখন দাম হবে 180 টাকা। তাহলে কি করতে হবে? এর জন্য খরচ কেবলমাত্র 17% বাড়তে চাইছে, মানে আগে যদি খরচ 100 টাকা হয়, এখন খরচ করতে চাইছে কত? 17% বাড়াবে, মানে 117 টাকা করতে চাইছে। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দেখো, এখন পেট্রোল আগে যেই পরিমাণ পেট্রোল ব্যবহার করতো সেই পরিমাণ পেট্রোল কিনলে খরচা হবে 180, কিন্তু পেট্রোল কেনা কম করে খরচা করতে চাইছে 117, মানে পেট্রোলের ব্যবহার কত টাকার কমাতে হবে? 180 - 117 টাকার কমাতে হবে। তার মানে কত? 63 টাকার কমাতে হবে। কতর মধ্যে 63 টাকার কমাতে হবে? এই যে 180-র মধ্যে 63 টাকার কমাতে হবে। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? যতটা কমাতে হবে, মানে 63 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 180-র মধ্যে, ইন্টু 100%। এই শূন্য কেটে গেল। যদি আমি 3 দিয়ে কাটাকুটি করি, 3 × 6 = 18, এখানে হবে 2 1, আবার যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 2, এখানে হবে 7। আচ্ছা, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, মানে 5 × 7 = 35%, মানে অপশন ডি হবে। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 35%। তারপরেরটা কি বলছে দেখো, একটি দলের 5 জন সদস্যের বেতন যথাক্রমে 15,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, 12,000 টাকা ও 18,000 টাকা। তাদের গড় বেতন কত টাকা? আচ্ছা, তাহলে গড় বেতন কত হবে? 5 জনের বেতন বলে দিয়েছে, তাদের মোট বের করতে হবে, ডিভাইডেড বাই 5 করে দিতে হবে, তবেই গড় বেরিয়ে যাবে। তাহলে 15,000 আর 25,000 কত হলো? 40,000, তার সাথে আবার 30,000 মানে 70,000, 70,000 আর 12,000 মানে 82,000, 82,000 আর 18,000 মানে 90,000। তাহলে তাদের 5 জনের মোট হচ্ছে 90,000, তাদের গড় বের করতে বলেছে, মানে ডিভাইডেড বাই 5 জন সদস্য, মানে 5 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে কাটলে হয় দেখো 18,000, মানে তাদের গড়, ওহো একটা বেশি হয়ে গেল। তাহলে তাদের গড় বেতন কত হবে? 18,000 টাকা, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, 5,000 ও 5,500-র মধ্যে অবস্থিত বৃহত্তম সংখ্যাটি কত, যেটিকে 12, 16 ও 24 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে? তাহলে দেখো, 12, 16 আর 24 দিয়ে ভাগ করছে, মানেই আমাকে কি করতে হবে? সেই সংখ্যাটাকে 12, 16 আর 24-এর লসাগু বের করতে হবে। তা আমি আগে 12, 16 আর 24-এর লসাগু বের করি। আচ্ছা, প্রথমে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 4, 16 আর 8, 2 দিয়ে কাটলে 2, 8, 4, আবার যদি 2 দিয়ে দিই 1, 4, 2, আবার যদি 2 দিয়ে দিই 1, 2, 2, তাহলে লসাগু কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। এবার এই যে কোন বৃহত্তম সংখ্যা বলেছে, এখানে দেখো 5,000 আর 5,500-র মধ্যে বৃহত্তম কোনটা? 5,500। তাহলে আমি 5,500-টাকে ভাগ করব কত দিয়ে? এদের লসাগুটা দিয়ে, মানে 48 দিয়ে 5,500-কে ভাগ করি। প্রথমে দেখো একবার যাই, হয় 48, তাহলে 7 শূন্য, তারপরে আবার একবার যাই, হয় 48, তাহলে থাকে হচ্ছে 2 2 0, তারপর দেখো 4 বার যাই, 4 টা 32, 2 হাতে 3, 4 4 16, 3 19, মানে কত হলো? 28 হলো। তাহলে দেখো, এই 5,500 থেকে যদি আমি এই 28টা বাদ দিই, তবে যেই সংখ্যাটা হয় সেই সংখ্যাটা 48 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সেই সংখ্যাটা কত, যেটা 48 দ্বারা বিভাজ্য? 5,500 - 28 করলে কত হয়? 2 2 রেখে 3, 7, 4, 5, মানে সেই সংখ্যাটা কত? 5,472 সংখ্যাটা হচ্ছে 48 দ্বারা বিভাজ্য। আমাকে কি বার করতে বলেছে? সেই সংখ্যাটি কত, যেটি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তার মানে দেখো, 48 দিয়ে ভাগ করলে যদি 5,472 হয়, তাহলে সংখ্যাটা মিলে যায়। কখন 9 ভাগশেষ থাকবে? যখন সংখ্যাটা 5,472 থেকে আরো 9 বেশি হবে। তার মানে সংখ্যাটা কত হবে? 5,472 যোগ 9, তার মানে 5,481 হবে। তবেই 9 অবশিষ্ট থাকছে। যখনই বলবে 9 অবশিষ্ট থাকছে, তাহলে ওদের লসাগুর সাথে যেটা করে মিলছে, তার সাথে আরো 9
যোগ করে দিতে হবে এক্ষেত্রে। তাহলে কত ভাগশেষ এই সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 5481। যেহেতু এখানে বৃহত্তম সংখ্যাটা বলেছে তাই আমি 5000 আর 5500 এর মধ্যে যেটা বৃহত্তম সেটা ধরেছি। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে আমি 5000 কে নিয়ে ভাগ করে দেখতাম, ঠিক আছে? তাহলে 5481 মানে অপশন বি। তো এই শিফটে এই 20টা প্রশ্নই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।